বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে এমন এক ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্ত গোপন বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নাটকীয় মোড় পরিবর্তনের সাক্ষী হচ্ছে। রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যে গোপন আলোচনাগুলো চলছে সেগুলো যদি জনসম্মুখে আসে তাহলে হয়তো দেশের রাজনৈতিক মানচিত্রই বদলে যাবে। তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তন, জামায়াতে ইসলামীর কৌশলগত অবস্থান, এনসিপির দোদুল্যমান সিদ্ধান্ত, চরমোনাইয়ের সাথে সম্ভাব্য জোট এবং আরও অনেক কিছু মিলিয়ে এক জটিল সমীকরণ তৈরি হয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। রাজনৈতিক মহলে মুহূর্ত যে উত্তেজনা বিরাজ করছে তা গত কয়েক দশকের মধ্যে সম্ভবত সবচেয়ে তীব্র। প্রতিটি রাজনৈতিক দলের অভ্যন্তরে চলছে তীব্র মতবিরোধ, গোপন আলোচনা এবং কৌশলগত পুনর্বিন্যাস। কেউ কেউ বলছেন এই ৪৮ ঘণ্টা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে। কিন্তু প্রশ্ন হলো, এই সমীকরণগুলো কোন দিকে যাবে? কে কার সাথে থাকবে, কে কার বিরুদ্ধে দাঁড়াবে? জামায়াতে ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশেষ অবস্থানে রয়েছে। দলটি একদিকে চরমোনাইয়ের সাথে সমঝোতার চেষ্টা করছে, অন্যদিকে এনসিপির সাথে জোট গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে জোট গঠনের পথে কিছু বাধাও রয়েছে, যা অদৃশ্য হলেও অত্যন্ত শক্তিশালী। জামায়াতের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এই মুহূর্তে চরমোনাইয়ের নেতাদের সাথে বৈঠকে রয়েছেন বলে জানা গেছে। এই বৈঠকের ফলাফল কি হবে তা এখনও অজানা। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে যে উভয় পক্ষই সফলতার দ্বারপ্রান্তে রয়েছে। চরমোনাই পীরের অনুসারীদের মধ্যে জামায়াতের সাথে জোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। মাঠ পর্যায়ে কিছু চরমোনাই সমর্থক জামায়াতকে নানাভাবে সমালোচনা করছেন, এমনকি কেউ কেউ মুরগি বলে উপহাস করছেন বলেও শোনা যাচ্ছে। অন্যদিকে জামায়াতের কিছু নেতাকর্মীও চরমোনাইয়ের প্রত্যাশাকে অযৌক্তিক বলে মন্তব্য করছেন। তবে এইসব বিচ্ছিন্ন মতামত সত্ত্বেও উভয় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একটি সফল জোট গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানা গেছে। জামায়াত ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা চরমোনাইকে আর্থিক সহায়তা দেবে। যেহেতু জামায়াতের আর্থিক সক্ষমতা তুলনামূলকভাবে বেশি, তাই তারা চরমোনাইয়ের নির্বাচনী খরচের একটি অংশ বহন করতেও রাজি হয়েছে। এটি অবশ্যই বৈধ অনুদান হিসেবে দেওয়া হবে, যা নির্বাচনী আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ। জামায়াতের জনশক্তিদের ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে যে চরমোনাইকে যেসব আসনে ছাড় দেওয়া হবে সেখানে চরমোনাইয়ের প্রার্থীকে নিজেদের প্রার্থী মনে করতে হবে এবং তাদের জয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এই জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল উভয় দলই সম্মত হয়েছে যে তারা এমন প্রার্থী নির্বাচন করবে যারা জিততে সক্ষম। শুধু দলীয় আনুগত্য নয়, বরং জনপ্রিয়তা এবং জেতার সম্ভাবনাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। এটি একটি নতুন কৌশল, যা আগে বাংলাদেশের রাজনীতিতে খুব একটা দেখা যায়নি। উভয় দলের মধ্যে সমঝোতা রয়েছে যে নমিনেশন যাকেই দেয়া হোক সেই প্রার্থীর পক্ষে উভয় দল ঝাঁপিয়ে পড়বে। কোনো বিদ্রোহ বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা এই জোটে নেই বললেই চলে। এনসিপি এবং জামায়াতের মধ্যে জোট গঠনের বিষয়টি আরও জটিল এবং নাটকীয়। এনসিপির দলীয় ফোরামে ইতোমধ্যে একটি রেজলিউশন পাশ হয়েছে যে তারা জামায়াতের সাথে জোটে যাবে। এটি একটি বড় সিদ্ধান্ত, যা দলটির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দেবে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন দলের কিছু নারী নেত্রী, যারা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে তারা এই সিদ্ধান্ত মানবেন না এবং প্রয়োজনে পদত্যাগ করবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দলীয় শৃঙ্খলা নিয়ে। একটি রাজনৈতিক দলের যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠের ভোটে একটি সিদ্ধান্ত নেওয়া হয়, তখন দলের সকল সদস্যের উচিত সেই সিদ্ধান্ত মেনে নেওয়া। ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু গণতন্ত্রের মূল স্তম্ভই হল সংখ্যাগরিষ্ঠের মতামতকে সম্মান করা। যারা দলের সিদ্ধান্ত মানতে রাজি নন তারা নিজেদের একটি আলাদা দল গঠন করতে পারেন, কিন্তু দলে থেকে দলের সিদ্ধান্তের বিরোধিতা করা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। গণ অধিকার পরিষদের অবস্থাও শোচনীয়। ভিপি নূরের নেতৃত্বে এই সংগঠনটি একসময় বেশ আলোচিত ছিল, কিন্তু এখন এই সংগঠন ভেঙে যাওয়ার পথে বলেই মনে হচ্ছে। অনেক সদস্য ইতোমধ্যেই পদত্যাগ করেছেন, কেউ কেউ এনসিপির সাথে আলোচনা করেছেন বলেও শোনা যাচ্ছে। ভিপি নূরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, তাকে বেইমানি করার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে যে তিনি কোটি কোটি টাকার মনোনয়ন ফর্ম বিক্রি করে সেই টাকা দলের কাছে ব্যয় না করে নিজের জন্য ব্যবহার করেছেন। তারপর মাত্র 2টো আসনের বিনিময়ে নিজেকে এবং দলকে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। এটি যদি সত্যি হয় তাহলে এটি একটি গুরুতর নৈতিক এবং আইনি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের ঘটনা নতুন কিছু না। অনেক রাজনৈতিক নেতাই নিজেদের স্বার্থে দল এবং সমর্থকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কিন্তু ভিপি নূরের ক্ষেত্রে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তিনি একসময় দুর্নীতি এবং স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এখন তার বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ উঠছে, তখন তার সমর্থকরা হতাশ এবং বিক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। এবি পার্টির সাথে জামায়াতের জোট হবে কিনা এই প্রশ্ন এখন অমীমাংসিত। বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন তথ্য আসছে, কেউ বলছেন জোট হবে, কেউ বলছেন হবে না। এই অনিশ্চয়তা আগামী ৪৮ ঘণ্টায় দূর হবে বলেই আশা করা হচ্ছে।
বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যে জটিল সমীকরণ তৈরি হয়েছে তা বোঝার কিছু মৌলিক বিষয় মাথা রাখা দরকার। প্রথমত, আসন্ন নির্বাচনে জয়লাভের জন্য প্রতিটি দল মরিয়া। তারা এমন জোট গঠন করতে চাইছে যা তাদের জয়ের সম্ভাবনা বাড়াবে। দ্বিতীয়ত, মতাদর্শিক বিভাজন এখন আগের মতো স্পষ্ট না। যারা একসময় পরস্পরের চরম বিরোধী ছিল তারাও এখন একই মঞ্চে আসতে প্রস্তুত। তৃতীয়ত, অর্থ এবং ক্ষমতা এই দুটো বিষয়ই বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় চালিকা শক্তি হয়ে উঠেছে। মতাদর্শ, নীতি এবং আদর্শ এখন গৌণ হয়ে পড়েছে। জামাতের রাজনৈতিক কৌশল এই মুহূর্তে বিশেষভাবে লক্ষণীয়। তারা একদিকে ইসলামপন্থী দলগুলোর সাথে জোট গড়ছে, অন্যদিকে ধর্মনিরপেক্ষ দল হিসেবে পরিচিত এনসিপির সাথেও জোট করছে। এটি একটি অভূতপূর্ব কৌশল যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জামায়াত বুঝতে পেরেছে যে শুধুমাত্র ইসলামপন্থী ভোট দিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়, তাদের আরও ব্যাপক জনসমর্থন দরকার। এই কারণেই তারা বিভিন্ন মতাদর্শের দলের সাথে জোট করার চেষ্টা করছে। অন্যদিকে বিএনপি এখনও তাদের ঐতিহ্যবাহী অবস্থানে অটল আছে বলে মনে হচ্ছে। তারা ছোট দলগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এনসিপিকে জোট হিসেবে স্বীকৃতি দিতে তারা রাজি নয়। এই অনমনীয়তা তাদের জন্য সুবিধা আনবে নাকি ক্ষতি করবে তা ভবিষ্যতে বলবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান এই জটিল সমীকরণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি একজন নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব। তার উপর দেশে এবং বিদেশে অনেকের প্রত্যাশা রয়েছে। কিন্তু বাংলাদেশের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কিভাবে নিজেকে সামলাবেন তা দেখার বিষয়। তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে সম্পর্ক কেমন, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারেক রহমান চান যে ডক্টর ইউনূস তার কথাই মেনে চলুক, কিন্তু ডক্টর ইউনূসকে সেটা মানবেন? তিনি কি নিজের স্বাধীনতা বজায় রাখতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তর আগামী দিনগুলোতে পাওয়া যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদ নিয়ে যে দ্বন্দ্ব চলছে তা আসলে আরও বড় একটা দ্বন্দ্বের প্রতিফলন। এটি মূলত দেশের নিরাপত্তা নীতি এবং ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে একটি গভীর মতপার্থক্যের বহিঃপ্রকাশ। একদিকে রয়েছে যারা ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চান, অন্যদিকে রয়েছে যারা আরও স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ একটি দল গঠন করতে চান। এই দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদ এই লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশপন্থী এবং ভারতপন্থী এই দুটো শব্দ এখন বেশ প্রচলিত হয়ে উঠেছে। যদিও এই বিভাজন অতি সরলীকৃত, তবু এটি একটি বাস্তবতা যে দেশের অভ্যন্তরে ভারতের প্রভাব এবং হস্তক্ষেপ নিয়ে দুটো স্পষ্ট মতামত রয়েছে। একদল মনে করে ভারতের সাথে ভালো সম্পর্ক বাংলাদেশের জন্য অপরিহার্য, অন্য দল মনে করে ভারতের অতিরিক্ত প্রভাব বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এই বিতর্কের মধ্যে জামায়াত নিজেদের বাংলাদেশপন্থী হিসেবেই উপস্থাপন করছে। তারা বলছে যে তারাই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সত্যিকারের রক্ষক। অন্যদিকে তারা বিএনপি এবং বিশেষ করে আওয়ামী লীগকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করছে। এই বিভাজন আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। চরমোনাই পীরের অনুসারীরা বাংলাদেশের গ্রামীণ এলাকায় বিশেষভাবে প্রভাবশালী। তাদের সাথে জামায়াতের জোট হলে গ্রামীণ ভোটারদের মধ্যে একটি শক্তিশালী সমন্বয় তৈরি হতে পারে। এই কারণেই জামায়াত চরমোনাইয়ের সাথে জোট গঠন করতে এত আগ্রহী। চরমোনাই পীরের অনুসারীদের মধ্যে একটি শৃঙ্খলা এবং সংগঠন রয়েছে যা নির্বাচনের সময় বিশেষভাবে কার্যকর হতে পারে। জামায়াত এবং চরমোনাইয়ের মধ্যে কিছু মতাদর্শিক পার্থক্য থাকলেও উভয় ইসলামিক মূল্যবোধ এবং পরিচয়কে গুরুত্ব দেয়। এই সাধারণ ভিত্তির ওপর প্রস্তুত করে তারা একটি কার্যকর জোট গড়ে তুলতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে জোটের সাফল্য নির্ভর করবে উভয় পক্ষ আসলে কতটা ত্যাগ স্বীকার করতে রাজি এবং কতটা সমন্বয়ের মনোভাব দেখাতে পারে সেটার উপরে।